ডাক্তার সাহেবকে অনেকদিন দেখতে পান নাই। সিঙ্গাপুরের পরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখন বাংলাদেশে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। সো আজকে আমরা একটু দেশে মানে ঢাকার বাইরে মানিকগঞ্জে যাচ্ছি। এটা সামার না, এটা হচ্ছে উইন্টার ভ্যাকেশন। দ্যাটস ওয়াই এই শীতে কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শিশুদের যত্ন। এটা নিয়ে অনেকবার ভিডিও করা হয়েছে, অনেক কিছু বলেছেন, তারপর আমরা ভুলে যাই। তো ভুলে যাওয়ার আগে একটু মনে করিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, যারা বেবি আছে, যারা মাই পেশেন্ট, যারা মাই স্টুডেন্টস অ্যান্ড দোজ হু আর ওয়াচিং মাই ভিডিওস, মাই ভিউয়ার্স, এভরিওয়ান ওয়ান্ট টু লিসেন ইট অ্যাটেন্টিভলি। খুব মনোযোগ সহকারে যে কটার কথা শুনলে আপনি এবং আপনার বাবু এবং যারা বয়স্ক আছেন, আপনার বাবা মা অথবা দাদু, সবার যত্ন নিন। এই শীতে যত্ন নিন। তো যত্নটা কীরকম হতে পারে? যত্নটা হতে পারে ঘরোয়া, যেমন আমার ঘরে যা কিছু আছে তাই দিয়ে আমি আমার বাবুকে ধরে রাখতে পারি, এবং পাশাপাশি আমাদের কিছু মেডিসিনের দরকার হতে পারে। তো প্রথমে যে যত্নটা আমি বলবো, যে অনেক অন্য ডাক্তারদের কথা, মানে অ্যালোপ্যাথি ডাক্তারদের ভুল বলবো না, ওনারা যেটা বলেন যে সরিষার তেল দেওয়া নিষেধ, এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে। এটার পেছনে লজিক আছে, কারণ অরিজিনাল সরিষার তেলটা আমরা পাই না। হ্যাঁ, অরিজিনাল সরিষার তেল না পেলে যা হয়, কেমিক্যাল দিলে তো স্কিনে প্রবলেম হবে। তবে আমরা সবাই একটু ট্রাই করবো যে খাঁটি সরিষার তেলটা গ্রাম থেকে যদি নিজেরা করে আনা যায়, বা কারো না কারো কেউ না কেউ অবশ্যই গ্রামে থাকে, তো ওনাদের মাধ্যমে আমরা এইটা করতে পারি। তো খাঁটি সরিষার তেলের সাথে খাঁটি শব্দটা অ্যাড করে নিচ্ছি। খাঁটি সরিষার তেল অবশ্যই বেবি, আপনি, আপনার যারা আছেন, এভরিওয়ান, হাতের তালুতে, পায়ের তালুতে এবং বুকে, পিঠে, বাবুদের জন্য পিঠেও দিতে বলি, এবং যার দরকার সে সারা শরীরে ইউজ করতে পারবে, এটা করবেন, তাহলে ঠান্ডা লাগবে না। নাম্বার 2 হচ্ছে গলাও। হ্যাঁ, গরম কাপড় ইউজ করতে হবে, এটা তো করবেনই, কারণ ঠান্ডার মধ্যে তো গরম কাপড় ইউজ করতে হবে। আর রাতে ঘুমানোর সময়, হ্যাঁ বুকে, আর রাতে ঘুমানোর সময় বেবিরা তো বারবার কম্বল ফেলে দেয়। সো কম্বল ফেলে দিলে যা করণীয়, কম্বল ফেলে দিলে একটু আমাদের নিজেদের একটু ঘুমের ব্যাঘাত হয়। আমি তো ঘুমাই না, সোজা বাংলা বলতে গেলে। তো ঘুমের যদি ব্যাঘাত ঘটে, তাও কম্বলটা তার বুকের মধ্যে দিয়ে রাখতে পারেন। পা দুটো যদি খোলা রাখা হয়, তাহলে বেবিরা কম্বলটা ফেলে না। এটা ওই ডাক্তার সাহেবই বেশি করেন। সো আমি এটা খুব একটা করি না, কিন্তু এটা মানে শুধু বুকের উপর যদি একটা কম্বল দিয়ে রাখতে পারেন অথবা কাঁথা দিয়ে রাখতে পারেন, তাহলে বেবি ঠান্ডা লাগবে না। আর ফাইনালি যদি ঠান্ডা লেগেই যায়, তাহলে কী করবেন? গরম পানির ব্যাপারটা আসছে। গরম পানি, গোসলটা রেগুলার করানো ভালো, একটু গরম পানি অবশ্যই করে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা, তারপর যদি ঠান্ডা লেগে যায়, তখন আপনি কি করবেন? সো ঠান্ডা লেগে গেছে বাবুর, এই ক্ষেত্রে আমি কালকে একটা ডক্টরকে দেখলাম, উনি শিশু বিশেষজ্ঞ, তো উনি বারবার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়ার কথা বলছিলেন। সো আমরা আমরা কোনো ভ্যাকসিন নেওয়ার পক্ষপাতী না, কারণ বেশ কিছু কেসে দেখা গেছে যারা কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন, তারা অনেক ধরনের জটিল সমস্যা আক্রান্ত। তারপরে সেদিন আগে কিশোরীদের একটা ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছিল। সেই কিশোরীদের যে ভ্যাকসিন দিয়েছিল, তারাও অনেক ধরনের অসুখ বিসুখ আছে। হসপিটালে গেলে আপনারা দেখতে পাবেন এবং একটু অবজারভেশন করলে জানতে পারবেন। তো ভ্যাকসিনটা কি আসলে? ভ্যাকসিন হচ্ছে যে একটা জার্ম আপনার ভিতরে দিয়ে দেওয়া হয়। হোয়াট ইজ জার্ম? মানে হচ্ছে যে যেই ভাইরাসটা বা যেই ব্যাকটেরিয়াটা বা যেই জার্মটা আপনাকে রোগ সৃষ্টি করে, ওইটাকে শক্তিশালী করে আপনার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। ইট মিনস হোয়াট? এটার মানে হচ্ছে যে আপনি একটা জার্ম অলওয়েজ বহন করে চলছেন। তো তাকে শক্তিশালী করতে গিয়ে যদি কেমিক্যালি বা কি বলবো, যে যদি আল্লাহ না করুক সেটা যদি ওইভাবে শক্তিশালী না হয়, তো সে ভেতরে গিয়ে যে দুর্বল ভ্যাকসিনগুলো আপনাকে, মানে যে দুর্বল ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করবে, তারাও এই ভ্যাকসিনের সাথে মিলে গিয়ে তাদের সংখ্যা দ্বিগুণ করে দেয়। এই জন্য আমি ভ্যাকসিনের পক্ষপাতী না। আমার বেবিদেরকে আমি দেই না, আমি নিজেও দেই নাই, আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি না করি, আমার যারা অনুসারী তাদেরকে আমি না করি। সো যারা হোমিও বিলিভ করেন বা করেন না, তাদেরকে আমি বলবো যে হোমিও মেডিসিন আপনারা অবশ্যই নেবেন। এবং বাবুদের জন্য, যেহেতু আমি বারবার বলছি, বাবু যেহেতু ঠান্ডা, কাশি, জ্বর, যদি এনি কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা
ইফেক্ট হয় তাহলে শুরুতেই আপনি ব্রায়োনিয়া যেহেতু বাবু 30 অথবা 2C আপনারা খাওয়া দিবেন। এটা কি উপকারিতা ডাক্তার সাহেব বলে দেন? এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং এটা ভিটামিনের কাজ করে। ইয়েস, এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, মানে আপনার নিউমোনিয়াকে প্রোটেক্ট করে দিবে। এবং আরও একটা মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে রাস্টক্স। এটাও আপনি খেয়ে নিতে পারেন। এবং যদি নাক দিয়ে পানি পড়ে, বেশি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে কি খাবে? অ্যালিয়াম সিপা। আর আরেকটা ওষুধ আছে, যদি কাশি বেশি থাকে তাহলে কি খাবে? ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াতে কাশি হয়। তাছাড়া ড্রসের একটা ওষুধ আছে, এটাও কাশিতে খুব ভালো কাজ করে। আবার আর্সেনিকের একটা ওষুধ আছে, যাতে শ্বাসকষ্ট সমস্যা, জাস্টিসিয়া খেতে পারেন। যদি মধু জোগাড় করতে না পারেন, যদি ঠান্ডা বেশি লেগে যায়, কাশি বেশি, জাস্টিসিয়াটা এটা খুব ভালো একটা মেডিসিন। এটা তুলসী পাতা থেকে করা হয়, তুলসী পাতার রস থেকে। সো যারা ভিডিওটা দেখলেন, আশা করি তাদের উপকার হবে। স্পেসিফিকভাবে বলতে গেলে যে এই শীতে আপনি এবং আপনার পরিবার সকলে যত্ন নিন, হোমিওর সাথে থাকুন। আর কি বলবা? ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বলে দাও। এই শীতে আইসক্রিম খাওয়া নিশ্চিত। তাহলে কি খাবে মামনি? আপনারা কলা দিয়ে গরম গরম পিঠা বানিয়ে খেতে পারেন। আর কি বলে মামনি? আর চিতি পিঠা, আর হলো হাঁসের মাংস। এই শীতে কি কি খাবেন, এটা একটা ভিডিও হতে পারে, তাই না? ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই কবুতর খাবেন। কি কি খাবেন আগে বলি? হ্যাঁ বলো, কি কি খাবেন? কবুতর খাবেন। গরমের দিনে কবুতর খেলে ব্লাড সেলগুলো ভেঙে যায়, এই জন্য শীতের দিনে কবুতরটাকে খাওয়ার জন্য সাজেস্ট করা হয়। নাম্বার 2, হাঁসের মাংস, চিতি পিঠা, যত ধরনের পিঠা আছে সব খাবেন, তাই না? বেশি বেশি খাবার খাবেন। গরুর মাংস খাবেন, কলিজা খাবেন, ভেজিটেবল খাবেন। ভেজিটেবলের মধ্যে কি কি খাবে মামনি? চাইনিজ সবজি বাজার থেকে কিনে এনে বানিয়ে খাবেন বাসা থেকে। আর হচ্ছে চিপস খাবেন না। তাহলে কি খাবো আমরা চিপসের পরিবর্তে? মুড়ি, পপকর্ন। মুড়ি খাওয়া যায় না, তাহলে পপকর্ন খাওয়া যায়, কিন্তু বাসায় ভেজে খেতে হয়। আবার আপনারা চাইলে আলু দিয়ে, মানে মিষ্টি আলু দিয়ে ভেজে চিপস বানিয়েও খেতে পারেন। অথবা গাজর ভেজে খেতে পারেন। অথবা গাজর সিদ্ধ করে খেতে পারেন। আর টমেটো, হাঁসের ব্রেন, মুরগির ব্রেন, আর হচ্ছে কবুতরের ব্রেন। এই 3টা ব্রেন খেলে আপনাদের বুদ্ধি বাড়বে। আর টমেটো খেলে আপনাদের গায়ের রং সুন্দর হবে। ইয়েস। আর ধনেপাতা আর পেঁপে খেলে আপনাদের হার্টে অ্যাটাক হবে না, লিভার ভালো থাকবে। আর হচ্ছে মাশরুমের স্যুপ খেলে আপনাদের চোখে জ্যোতি বাড়বে। গাজর খেলেও চোখে জ্যোতি বাড়ে। দুটোই খেলে বাড়বে। আর বন্ধুরা কি বলবে? আর বন্ধুদেরকে কি বলবো? আর আপনাদের মিষ্টি, মানে হচ্ছে নীল কালো জাম খেলে না, কালো জাম খেলে আপনাদের কি হবে বলো তো আব্বু? রক্ত ক্লিয়ার হবে, রক্ত। তারপর ব্লাড সার্কুলার ভালো হবে। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম খেতে পারেন। কোয়েল পাখির ডিম অনেক মজা আর অনেক সুস্বাদু। ইয়েস, পুষ্টিকর। ইয়েস। এরপরে আমি যে পাকা পেঁপে নিয়ে কথা বলবো। পাকা পেঁপে খেলে আপনাদের মানে হচ্ছে পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, মানে হচ্ছে আপনাদের পায়খানা কষা হবে না, পাতলা হয়ে বেড়ে যাবে, আরাম হবে। পাইলস এগুলো হবে না, তাই ফেস্টুলা, পাইলস এগুলোর জন্য ভালো। আর পাকা পেঁপে দুটোই আপনাদের অনেক সাহায্য করতে পারবে। অনেক ভালো এবং উপকারী খাবার। আর আম খেলেও
অনেক ভালো। কারণ আমের মধ্যে কি থাকে? ফাইবার। ফাইবার ফাইবারও কোষ্ঠকাঠিন্য দূর করে। আর যদি আপনাদের বাচ্চার ঠান্ডা লাগে, মধু খাবেন। যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা কলা খাবেন। কলা কলা মধু কালি কলা কি দিয়ে? মধু দিয়ে। হ্যাঁ, মুড়ি দিয়ে খাবেন, তাহলে আপনাদের বাচ্চার ঠান্ডা লাগবে না। তারপর বেল খাবেন, বেল বেল, পাতলা বেল। পাতলা বেল খাবেন। কদ বেল ছাড়া অন্য একটা বেল আছে না, সেটা খাবেন। হ্যাঁ, সেটা বড় বড়। বড় বড়। এটা আম্মু আমাকে আব্বু আমাকে শর বানিয়ে না, জুস বানিয়ে দিছিল, শরবত বানিয়ে দিছিল। তারপরে আমি খেয়েছিলাম, তারপরে আমার পায়খানার কষা হয়নি। তো আমি এই কয়টা বললাম, সেটা আপনাদের মাথায় মনে থাকতে হবে, ভুলে যেতে হয় না। তো আজকে এইটুকুই, বাই বাই, সুস্থ থাকুন। আমি আমার জানি এই ডিস্টার্ব একটা মোচা দিয়ে। এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা সেটা কি? হচ্ছে আইএলটিএস এক্সাম। যারা এখন আইএলটিএস এক্সাম দাওনি, মাই স্টুডেন্টস, যাদের অনেক ধরনের প্রিপারেশনে প্রবলেম হচ্ছে, তাদের জন্য দুটো কথা। নাম্বার 1 হচ্ছে, যদি তোমার টার্গেট থাকে তুমি দেশের বাইরে যাবেই, সো ইউ হ্যাভ মাস্ট কমপ্লিট ইউর আইএলটিএস। আইএলটিএসটা যে কোনো জায়গা থেকে তুমি পড়তে পারো, আবার আমাদের ইউটিউব চ্যানেল থেকেও তুমি স্টাডি করতে পারো, আমিও পড়াতে পারি। বাট ফার্স্ট অফ অল তোমার ডিসিশন নিতে হবে তুমি দেশের বাইরে যাবে কি না। সেকেন্ডলি, তুমি যদি জবে ভালো এক্সপিরিয়েন্স বা জবে যদি টপ পজিশনে থাকতে চাও, আইএলটিএস কিন্তু শুধু দেশের বাইরের জন্যই ইম্পর্টেন্ট আমি এটা বলবো না। জীবনে অনেক ক্ষেত্রে আইএলটিএসের অনেক নলেজ তোমার কাজে লাগবে। এবং ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিপারেশনটা অনেক বড় একটা ব্যাপার। এটা হোপলেস হলে হবে না, আবার টু মাচ টেনশন করা যাবে না। সো ইফ ইউ তুমি যদি টু মাচ টেনশন করো, তাহলে তুমি অনেক ধরনের ডিজিজে পড়াশোনা করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে একটা রুটিন করতে হবে। রুটিনটা কীরকম হবে? প্রতিদিন তুমি সবগুলো টপিকসই পড়বা। অনেকে সাজেশন দেয় যে শুধু বাংলা শুধু রিডিংটা আজকে করলেন, কালকে রাইটিং করলেন, তারপরে স্পিকিং করলেন। হ্যাঁ, এটা কখন করবে? আইএলটিএসে 4টা মডিউল থাকে, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। লিসনিংটা হচ্ছে সব থেকে মার্কস কম আসে, রিডিংয়েও কম আসে। লিসনিংটা কেন কম আসে? লিসনিংটা কম আসার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা যেভাবে বলি ওয়ার্ড সেরকম সাউন্ড করে না। আমরা যেটাকে ওয়াটার বলতেছি, এটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজে ওঠা বলে। ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট টাইপস অফ ফার্টিস, ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা শুনতেই পাই না কি বলেছে। আর যেহেতু আমরা শুনতে পাই না, সো ওটা আমরা লিখতে পাই না। এর জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে ফজরের নামাজ পড়ে আমি 1 ঘন্টা লিসেনিং শুনতাম। এটা তোমরা প্র্যাকটিস করতে পারো, কারণ একদম সকালে ব্রেনটা খালি থাকে এবং এই সময় লিসেনিংটা অনেক কাজে ইফেক্টিভ। নাম্বার 2 হচ্ছে রিডিংয়ে ভালো না করার কারণ হচ্ছে যেগুলো আমরা অর্থ বুঝি না। অর্থ না বোঝার কারণ হচ্ছে রিডিংয়ের যে জার্নালগুলো থাকে, সে জার্নাল থেকে, সায়েন্সের অনেকগুলো জার্নাল থেকে পাবলিশ করা হয়। এই কারণে রিডিংটা অনেক সময় লাগে এবং রিডিংটা অনেক ক্লিয়ার করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। তোমাকে রিডিংয়ে প্রত্যেকটা প্যাসেজের অর্থ ধরে ধরে জানতে হবে, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে শর্টকাট মেথড। কোনটার অ্যান্সার কীরকম হয় এটা একটা সিস্টেম আছে, ওভাবেও তুমি কিন্তু রিডিংয়ে করতে পারো। তবে বেসিক্যালি আমি বলবো রিডিংয়ে অর্থসহ জেনে আনসার করাটা ভালো। নাম্বার 3 হচ্ছে রাইটিংয়ের 2টা পার্ট থাকে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ থাকে ডায়াগ্রাম, ম্যাপ, এগুলো থাকে। এগুলোর জন্য একটা ফরম্যাট আছে। এই একটা ফরম্যাট তুমি নিজেও করে নিতে পারো, অনেক ইউটিউবে পাবে, গুগলে পাবে। এখান থেকে ফরম্যাটটা নিয়ে তুমি নিজের মতো একটা তৈরি করে নিবে, একটা ফরম্যাটে তুমি সবগুলো আনসার করতে পারবে। আরেকটা হচ্ছে স্পিকিংটার মধ্যে যেটা বললাম, যেহেতু লিসেনিং আর স্পিকিংয়ের সাথে মিল আছে। সো লিসেনিং যখন তুমি শুনবে, ঠিক এইভাবেই তুমি বলার চেষ্টা করবে। যতই বলতে থাকবে তত
দেখবে তোমার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, তখনই তুমি ফোনেটিক্স ভালো বলবে। এবং এখানে ফোনেটিক্সের অনেক ব্যাপার আছে এবং ফোনেটিক্সটা ক্লিয়ার করতে হবে, তখন দেখবে তুমি স্পিকিংয়ে নাম্বার 1। সো এইটাই হচ্ছে আমার কথা। আমি অনেক বড় ভিডিও করি না, ছোট ছোট ভিডিও করি, মেন কথাগুলো বলি। এর জন্য ভিউয়ার্স অনেক, কিন্তু মানে সাবস্ক্রাইবার অনেক বেশি আমার চ্যানেলে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বারবার একটা কথাই বলবো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিসটা অনেক বড় ব্যাপার। প্রথমে তোমার টার্গেটটা থাকতে হবে, দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি 3 মান্থ নিয়ে নাও অথবা আরও বেশি নাও, অ্যাজ ইউর উইশ। তবে আমি ট্রাই করব তোমরা তোমাদেরকে যেভাবে করতে চাও সেভাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাই বাই। বাই বাই। আজকে একটা কোশ্চেনে আনসার দিতে ভিডিওটা করছি, সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন হোমিওতে আবার পড়তে হয়। হ্যাঁ, পড়তে হয়। হোমিওতে অনেক বেশি পড়তে হয়, কারণ প্রত্যেক দিন নতুন নতুন সিমটম আমাদের তৈরি হচ্ছে, নতুন নতুন ডিজিজ আমাদের হচ্ছে। সো মেডিসিন কিন্তু হ্যানিম্যান অনেক আগে আবিষ্কার করে রেখে গেছেন। আবার অনেকে বলেন যে হোমিওপ্যাথির মা বাবা নেই, মানে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছ থেকে এটা শুনেছি। আমার এক কাজিনের কথা বলে, উনি অ্যালোপ্যাথি ডাক্তার। তা আমি তাদেরকে জানাতে চাচ্ছি, যারা বলেন যে হোমিওর মা বাবা নেই, তাদেরকে বলবো যে স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, ওনার সম্পর্কে একটু পড়াশোনা করুন। উনি এলোপ্যাথির অনেক বড় একজন ডক্টর ছিলেন এবং উনি ডক্টর রানী এলিজাবেথের চিকিৎসা করতেন। সো এত বড় একজন ডক্টর যখন এলোপ্যাথি রেখে হোমিও শুরু করেন, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। আর সেটা হচ্ছে এলোপ্যাথির ভুল ট্রিটমেন্টে অনেকে মারা যায়। আই লস্ট অল অফ মাই ফাদার অ্যান্ড মাই প্যারেন্টস। আমার আব্বু আম্মু দুজনকে আমি এলোপ্যাথির ভুল ট্রিটমেন্টে হারানোর পরে আমি হোমিও করতে শুরু করি, এবং আল্লাহ রহমতে আমি এবং আমার বেবিরা সবাই কিন্তু হোমিও খাই, এলোপ্যাথির কাছে আমরা যাই না। সো এখনও যারা হোমিও বিলিভ করেন না, তারা স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যানের লাইফস্টাইলটা পড়বেন। আর যদি না পড়েন তাহলে আমার কথা শুনে নেন। সেটা হচ্ছে যে উনি এলোপ্যাথির অনেক বড় একজন ডক্টর ছিলেন, বাট উনি হোমিওটা ক্রিয়েট করেছেন বিকজ অ্যালোপ্যাথির অনেক কিছু যেগুলোর ডিমেরিটস, যেগুলো সাইড ইফেক্ট আছে, হোমিওর সাইড ইফেক্ট নেই। এলোপ্যাথি আবার ট্রিটমেন্টগুলো গিনিপিকের উপর টেস্ট করে করা হয়, মানুষের উপর করা হয় না। আর হোমিওর প্রত্যেকটা মেডিসিন মানুষের উপর প্রুফ করানো, এবং হ্যানিম্যান নিজের শৈলে এগুলো অনেকগুলো প্রুফ করেছেন। এবং আরও একটা কথা যেটা বলতে চাচ্ছি, হোমিও নিয়ে আমার বলার শেষ নেই। তারপরে হোমিওতে মানুষের কেন যে এত আস্থা কম, সেটার অনেকগুলো লজিক আছে। ফার্স্ট অফ অল, হোমিও চেম্বারগুলো অনেক নোংরা থাকে, ডক্টরগুলো খুব একটা পড়াশোনা করতে চান না, বা যারা করেছেন তারা এস্টাবলিশ, তারা যেমন আমি বেশ কয়েকজনের নাম বলবো, তাদের যেমন গ্রিন হোমিও হলে যদি আপনি যান, তারপর ন্যাশনাল হোমিওপ্যাথিতে যিনি আছেন, তারপরে আমার আঙ্কেল যিনি ডক্টর এম কাদের, এসব চেম্বারে গেলে আপনাকে আর ফিরে আসতে মন চাবে না। আপনার মনে হবে যে মানুষ এত পরিমাণ পেশেন্ট এখানে যায়, এত রুগী হোমিওর ওষুধ খায়। আর একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যত বড় বড় ডক্টর আছেন তারা সবাই কী করেন জানেন, তারা সবাই হোমিও খান কিন্তু হোমিওর কথা বলেন। এটা আমার ফ্যামিলিতে অনেক আছে, আমি বাইরেও দেখেছি, আমার কলিগদের মধ্যেও দেখেছি। সো হোমিও অনেকে বলতে চান না, মনে করেন যে এটা মনে হয় খুব সস্তার একটা ওষুধ। আসলে তা না, অরিজিনাল জার্মানি মেডিসিনে অনেক দাম, যদিও আমরা ভিজিট নেই না, কিন্তু এটা এক্সক্লুসিভ এবং এটা একদম 100% কিউর করে মানুষকে। ধৈর্য ধরতে হয় এবং প্রত্যেকটা মেডিসিনে একটা নির্দিষ্ট পিরিয়ড টাইম থাকে, সেই টাইম অনুযায়ী সেই পিরিয়ডে আপনাকে খেতে হবে। এবং দ্য আদার থিং আই ওয়ান্ট টু সে দ্যাট, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা এলোপ্যাথিতে চান্স পাবে না এবং যারা মনে করতেছো যে ডাক্তার হতে পারলাম না, এরকম নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিরাশ হও না। তো তোমরা কিন্তু হোমিও পড়তে পারো, BHMS, ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, অথবা DHMS, যেটাই তুমি করো। BHMS করার সাথে সাথে তুমি যখন ডক্টর হয়ে যাবে তখন তুমি অবশ্যই সার্টিফিকেটে ডক্টর লিখতে পারবে, তোমার নামের পাশে ডক্টর লিখতে পারবে। এবং এলোপ্যাথিতে যেভাবে পাশ করার পরে জব পায়, হোমিওতে কীভাবে সেভাবে কিন্তু জব পাওয়া যায়।
এবং সেটা হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা মানে যতগুলো সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে সেখানে এলোপ্যাথির পাশাপাশি হোমিওদের জন্য একটি জব সিকিউর আছে, তোমরা এটা করতে পারবে। এবং অন দ্য আদার হ্যান্ড যদি আমি প্রধান উপদেষ্টার কথা বলি, যিনি সরফরজলি হাসান আবেদ না, আমি ব্র্যাকে যখন জব করেছিলাম ওনার কথা অনেক বলেছি, দ্যাটস সরফরজলি হাসান আবেদের নাম স্মরণ করছি। আর যেহেতু আমি প্রধান উপদেষ্টা, ওনার নাম হচ্ছেন প্রধান উপদেষ্টার নাম হচ্ছে ইউনূস, মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমি অনেক বেশি পছন্দ করি, একদম শুরু থেকেই করতাম। আমার কাছে খুব আশ্চর্য লাগতো ওনার মতো একটা মানুষ আমাদের যে প্রধান উপদেষ্টা হয়েছে, এবং ওনার যে কত পেজ, ওনার সিবি, ওনার কারিকুলাম, ওনার অ্যাক্টিভিটিস, লটস অফ। সো উনি যে কথাটা বলেন সেটা যদি আমি বলতে চাই, ইউ আর নট এ জব সেকার, ইউ আর এ জব ক্রিয়েটার। সো তুমি যদি জব না খুঁজে জব তৈরি করতে চাও, হোমিও একটা ভালো পজিশন হতে পারে। তুমি একটা চেম্বার করতে পারবে, তুমি অনেক স্টুডেন্ট পড়াতে পারবে, তুমি অনেক পেশেন্ট দেখতে পারবে, তুমি আরও কয়েকজন মানুষের কাজের ক্ষেত্র তৈরি করে দিতে পারবে। সো হোমিও পড়ে লস হওয়ার মতো কোনো কিছু নেই। এবং সব থেকে বেটার যেটা আমি বলতেছি, এলোপ্যাথিতে যেমন একটা শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তোমার, আমরা যাদেরকে চিনি আর কি, তাদের কথা যদি বলি, ওনারা 2000 টাকা হচ্ছে ওনাদের শুধু ভিজিটিং কস্ট হচ্ছে 2000, মানে ওনার ভিজিট ফি, দেন মেডিসিন লাগে, দেন টেস্ট করা লাগে, মানে 6 থেকে 7000 টাকা খরচ হয় একটা শিশুর ট্রিটমেন্ট পারপাসে বা যে কোনো রোগী গেলে। অন দ্য আদার হ্যান্ড ইন আওয়ার হোমিওপ্যাথি, সো এটা যদি হোমিওপ্যাথিতে আমরা বলি তাহলে এটা হচ্ছে অনেক অল্প খরচে আপনি কিন্তু সেই ট্রিটমেন্টটা করতে পারবেন, তার থেকে ভালো। কারণ এলোপ্যাথি ওষুধ যখন বাবুদেরকে খাওয়ানো হয় তখন আমি আমার জ্যোতিকে আপনাদের অনেক ভিডিও তৈরি করে দেখিয়েছি যে ওরা খেতে চায় না, এবং আপনারা সবাই এটা জানেন। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি হোমিও মেডিসিন বেবিদেরকে দিতে চান, আপনি অল্প একটু মেডিসিন দিলেই ও খুব সহজে ওটা নিয়ে খেয়ে নেয়। অনেক সময় আমরা গ্লোবিউসে, মিষ্টি গ্লোবিউসে করে দেই, অনেক সময় লিকুইড পানির মতো করে দেই। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে যে হোমিও মেডিসিনটা খাওয়ানো অনেক সহজ, এলোপ্যাথিতে অনেক ডিফিকাল্ট। সো পুরান কথাগুলো আবার বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। বাই বাই। বাই বাই বলে দাও। বাই বাই। বলো জনি eating sugar, telling lies, open your mouth, Atali, I love you mommy, bolo my sweet, you make me happy, I always have you inside my heart. Every day I go to school, I meet my friends, and we all say Hello. How are you? Nice to meet you. How do you about wanna you? play? Every day I go to school, I meet my friends, And do we all say hello, I'm great, I am strong, I am brave, I am strong, I am kind, I am powerful, I am brave, I am free, I am helpful. With love in my heart and smile on my face, I can handle anything, anytime, any place. Atali, I love you mommy, my sweet mommy, you make me happy when I am sad. I always have you inside my
feel happy. Ta ta ta. কোনটা আসুম? My daddy is strong বলো তো। My dad is strong. My dad can cook. My dad dance. My dad is my special friend. I love my dad very very much. You are hero. এর মধ্যে কি পানি নাকি? La la la. I'm so happy. I'm so happy. গোবরে কোনে ওই যে এই পানি। You and me. Swing, swing. এটা ওইটার মধ্যে নাই। না না না। I'm so happy. হ্যাঁ না না। Oh, so happy. Sing with me. Clap, clap. Clap your hands. Swing, swing, swing your arms. Touch the sky and touch the ground. Touch the sky and touch the ground. Fried chicken. I'm so happy. A B C D. দেখছো আপু জোরে কি সুন্দর করে H ছেড়েছে। I Q R S T U V W X Y and G. Now I know my ABCs. Next time when you sing with me. হাততালি। দেখেছেন এবার আমার 1 ভাই 2 বলো তো। কত সুন্দর ভালো আমার গলা 1 শুয়ে রয়েছে 2 বলো তো আব্বু। 1 2 3 4 5 6 7 8 9 বাই বাই বলে দাও। 10 বাই 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 বাই। এই নীল আকাশে সবুজ বাতাসে কি বলতো সবুজ সবুজে কেমন করে। তারপরে তোমার গানটা কি? তোমার সুন্দর। এটা কি স্যার শুরু করে দিছিল? স্যার নিয়ে এলে ভালো হতো। স্যার আসেন। সো গাইস, যারা সিঙ্গাপুর দেখেছো, মালয়েশিয়া দেখেছো, ইন্ডিয়া দেখেছো, আজকে আমাদের নেটিভ ভিলেজ বাংলাদেশ দেখো। বাংলাদেশ হচ্ছে অন্যরকম সুন্দর, প্রাকৃতিক যে ন্যাচারাল বিউটি যেটা বলতেছে, গ্রিন চিরসবুজ। বাট এই সবুজটাকে আমরা সবুজ রাখছি না, এটাকে আমরা নষ্ট করে ফেলছি। সো সেদিন আমরা একটা টুমরো একটা সিনেমা দেখেছি, শর্ট ফিল্ম ইউটিউবে, এটা তোমরা দেখতে পারো। এই ফিল্মে দেখানো হয়েছে যে কীভাবে আমরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছি এবং আমাদের 2025 নেক্সট জেনারেশনকে টিকে রাখার জন্য আমাদের কী কী নেক্সট স্টেপ নিতে হবে। সো আমাদের যেগুলো করণীয়, আমাদের এই সবুজটাকে ধরে রাখতে হবে, আমাদের প্রচুর গাছ লাগাতে হবে, আমাদের প্রকৃতিকে ধ্বংস করতে দেওয়া যাবে না, তাই না মামনি? তাহলে আমাদের এই দেশটা আমাদেরই থাকবে। এখন আমরা যদি দাদু বাড়িতে যাচ্ছি, নানু বাড়ি দাদু বাড়ির পাশাপাশি। সো আমার মনে হলো যে আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের সবুজ, বাতাসের শব্দ, এগুলো আমাদেরকে একটু দেখানো দরকার। যত্নশীল হও দেশের প্রতি। দেশের জন্য যদি কিছু করতে চাও তাহলে বেশি বেশি করে গাছ লাগাও।
শিকার হতে না হয়। এটাই আজকের কথা। বাই বাই। বলো মাই সুইট সুইট মামি। জুতো পাপা বাবা পাপা পাপা। দেখেন আব্বুর বাবার সঙ্গে আব্বু কাজ করছেন। দেখেন আব্বুর বাবার সঙ্গে আব্বু মরিচ গাছ লাগাচ্ছে। কি সুন্দর আমাদের গ্রামের বাড়ি। দাদা আছে, এই যে আব্বু, এই যে আছে আমাদের ছোট্ট বাচ্চা জুয়েল। ওয়াও, কি সুন্দর একটি গ্রামের বাড়ি। তো ফার্স্ট অফ অল আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর, খেলার জায়গা আছে। জুয়েল মনে করেছে যে এগুলো পাথর, আসলে এগুলো দেখাচ্ছি, এগুলো পাথর না। দেখেন এগুলো মাটি, দেখছেন দেখছেন কি ধুলা ধুলা দেখা যাচ্ছে, তার মানে এটা মাটি না। এই যে জুয়েলের পিছনে লাগিয়ে দিলাম। তো আমাদের গ্রামের বাড়ি অনেক মাঠ আছে, আসলে এগুলো মাঠ না, এগুলো হচ্ছে গাছ লাগানো। দেখেন অনেক জায়গা আছে আপনাদের। আমি তো এই পাশে যাওয়া যাবে না, আমি তো একটু গেলাম এই পাশে। আমার দাদা অনেকবার আমাকে মানা করেছে যে এই পাশে না যেতে। তো জেল সাহেব এদিকে বেড়া দিয়ে দিয়েছে, তাও আমি ভুল করে এদিকে এসে পড়েছি। আমার এদিকে অনেক ভালো লাগছে দেখে আমি এদিকে বসে পড়ছি। আপনারা তো দেখিনি, যেমন এইদিকে বসে চারাতে পারলাম। চারা দেখেছেন কতগুলো চারা লাগিয়েছে। এই যেগুলো পারা না দিয়ে যত সম্ভব তত যেতে হবে। ও আউ 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 আউ, জায়গায় জায়গায় চারা, রাস্তায় যাওয়া। ওইদিকে কত চারা দেখেছেন? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো গুনলে 100 থেকে বেশি হবে। এই পাশেটা আর এই পাশেটা। তো জেল সাহেব বাবার সঙ্গে গাছ লাগাচ্ছে। দেখি আমরা কিভাবে গাছ লাগাই। এই যে ই করে দিল, ফাঁকা করে দিল। তারপরে এটা কি গাছ আব্বু? এটা মরিচ গাছ। মরিচ গাছ। আমরা যে মরিচ খাই না তরকারি দিয়ে, সেই মরিচ গাছ। দেখেন বন্ধুরা কিভাবে লাগাই। এই যে একটা লাগাইলাম, এই যে আর একটা লাগাইলাম। দুটো লাগালো, শেষ হয়ে গেছে। কিন্তু আব্বু এগুলো কি? এই যে এটা 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 কি? এটা কি? এটা কি? এটা কাগজ। কাগজ না, রসুন। দেখেন আব্বু তার হাতে কাদা ভরিয়ে কিভাবে লাগাচ্ছি দেখেন। দেখছেন? দেখছেন? দেখেছেন? একটা সুন্দর একটা মানে চারা হবে এগুলো থেকে। চারা হবে না? চারা হয়ে পরে গাছ হবে, বড় গাছ। হ্যাঁ, তারপরে ফুল ধরবে, ফুল ধরবে, মরিচ ধরবে। আমরা মরিচ এখান থেকেই খাবো, আর অন্য কোথাও যেয়ে খাবো না। না, হ্যাঁ। এতদিন যে আমরা বাড়িতে থাকবো ততদিন এটা হয়ে যাবে মরিচ। ফার্স্ট অফ অল গ্রামের বাড়িতে অনেক জায়গা আছে। আমরা আসছি মরিচ খেতে। দেখি আব্বু, মরিচ খেত না? আমরা আসছি মরিচ খেতে। এদিকে দেখা যাচ্ছে না যে কতটা মরিচ আছে। তো ওই পাশে দেখেন কি আছে আপনাদের, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেছেন? ব্যাঙের ছাতা। তো আমি দূরে না যেই করলাম, এখন আবার যেতে হবে। দেখেন কতগুলো চারা হবে, একটা তো চারাই হয়নি। দেখেন এই যে এটা তো চারাই হয়নি, তো চারা হবে পরে গাছ হবে। দেখেন কত জায়গা, এদিকে সব মরিচ লাগাতে হবে। এদিকে সব মরিচ লাগাতে হবে না, এই যে এই পাশে
তো আজকে এইটুকুই মরিচ ক্ষেত, কালকে আবার আরেকটু বলবো। জেল দেখি কি পেয়েছে, এটা কি পেয়েছো জেল? কি পেয়েছো এটা? পাথর নাকি মাছি?